নমস্কার। লাগভেল কি লাগের তৃতীয় পর্বে আমি কোনো মমতা বন্দ্যোপাধ্যায় হাডুকানো কাঁপছে, সুপ্রিম কোর্ট কী করতে পারে, ইলেকশন কমিশনের সঙ্গে তার দ্বৈরথ ইত্যাদি নিয়ে কোনো মন্তব্যই করব না। এটা লাগভেল কি লাগ হচ্ছে একটা ফিনান্সিয়াল ইস্যু নিয়ে কথা বলবো। দেখুন, আজকে কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে রবিবার 1 ফেব্রুয়ারি। এটা সম্ভবত স্বাধীন ভারতের দ্বিতীয়বার রোববার সংসদ খোলা রাখা হলো বাজেট পেশের জন্য। আমি হিস্টোরিক্যাল অ্যান্টিসিডেন্টে যাচ্ছি না, কিন্তু একটা কথা আমি বরাবর বলে এসেছি, আজকেও বলছি, যে ভারতবর্ষ ছাড়া পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে একটা বাজেট নিয়ে এত হইহল্লা হয় না, এত মিডিয়া কভারেজ হয় না, এত এক্সপার্টদের ডেকে ডেকে তাদের ভাষ্য নেওয়া হয় না। এটা একমাত্র টিপিক্যাল অ্যাবাউট ইন্ডিয়া, এবং তার কতগুলো কারণ আছে, সেই কারণগুলো নিয়ে আমি অযথা আপনাদের বোর করতে চাই না। আর আমি সাংবাদিক হিসেবে এই কেন্দ্রীয় বাজেট অনেকবার আমাকে কভার করতে হয়নি, অন্তত সংসদে বসে থাকতে হয়েছে যখন দিল্লিতে থাকতাম। এবং আমাকে যদি বলেন একজন সাংবাদিকের বা রিপোর্টারের সবচেয়ে বোরিং অ্যাসাইনমেন্ট যদি কিছু থাকে, তাহলে সেটা হলো এই কেন্দ্রীয় বাজেট। এই বাজেট নিয়ে কচকচানির মধ্যে আমি যাচ্ছি না, খালি আপনাদের একটা স্মরণে করিয়ে দিতে চাই যে এই বাজেটটাকে মুখ্যমন্ত্রী বলেছেন হাম্পটি ডাম্পটি বাজেট। এই কথাটা তার কানে কে ঢুকিয়েছেন আমি জানি না, কিন্তু যিনি ঢুকিয়ে থাকুন তিনি কিন্তু একটা জব্বর পলিটিক্যাল মেটাফর ইউজ করেছেন, যেটা মুখ্যমন্ত্রী টুক করে বিমানবন্দরে অপেক্ষমান সাংবাদিকদের কাছে বলে ফেলেছেন। হাম্পটি ডাম্পটি মানে কি? হাম্পটি ডাম্পটি এক পলিটিক্যাল মেটাফর হিসেবে অত্যন্ত বহুল ব্যবহৃত। এখন এটার মধ্যে তিনটে কার্যত আইডিয়াজের মধ্যে ইমবেডেড আছে। একটা হচ্ছে ইররিভার্সেবল কোল্যাপস, মানে সেই যে পাঁচিল থেকে পড়ে গেল আর উঠল না, রাজার সৈন্য সামন্ত ইত্যাদি এসেও তাকে আবার এক পিসে পরিণত করতে পারল না। 2 নম্বর হচ্ছে হলো অথরিটি, অর্থাৎ যে কর্তৃত্ব শুধুই আওয়াজে সীমাবদ্ধ থাকে, কার্যত সেই কর্তৃত্বের কোনো অর্থ নেই। আর 3 হচ্ছে ম্যানিপুলেটেড ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আরোপিত ভাষা। এই তিনটে আইডিয়ার সংমিশ্রণে হাম্পটি ডাম্পটি এই কথাটা আমাদের ইংরেজি ভাষায় যদিও একটা ফিকশনাল ক্যারেক্টার, কিন্তু পলিটিক্যালি মাচ ইউজড অ্যান্ড মাচ অ্যাবিউজড। আজকে মুখ্যমন্ত্রীর মুখে এই কথাটা শুনে আমার বেশ মন্দ লাগেনি, সত্যি কথা বলতে গিয়ে। এখন তারপরে তিনি যেটা বলেছেন সেটা একেবারে লাগভেল কি লাগের মতো। তখনও শেষ হয়েছে কি না বাজেট পেশ আমি বলতে পারবো না, হলেও তার মাত্র কয়েক মিনিট আগেই হয়েছে। তাকে কেউ বলে দিয়েছে যে সেন্সেক্স ড্রাস্টিক্যালি পড়েছে, নিফটি পড়েছে। এখন মুখ্যমন্ত্রীর মুখে, বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে সেন্সেক্স, নিফটি এইসব কথা তো এর আগে 15 বছরে কখনো শুনিনি। আজকে হঠাৎ দিল্লি যাওয়ার প্রাক্কালে তিনি শেয়ার বাজারের ওঠানামার দিকে নজর করলেন। এটা খুবই একটা আশ্চর্যজনক খবর। যদিও নির্মম সত্যটা হলো কলকাতা শহরে একটা স্টক এক্সচেঞ্জ দীর্ঘদিন ধরে ছিল, সেই ইংরেজ আমল থেকে। ব্যবসা হয় না বলে সেটা উঠেই গেছে। কোনো দিন দেখেছেন মুখ্যমন্ত্রী সেই স্টক এক্সচেঞ্জকে কলকাতায় রাখার জন্য কোনো রকম চেষ্টা করছেন? আজকে বিজেপিকে কাঠগড়ায় তুলতে হবে বলে একে তো হাম্পটি ডাম্পটি করলেন, আর তারপরে সেন্সেক্স এবং নিফটির সূচকের যে নামছে সেটাকে ঢাল হিসেবে ব্যবহার করলেন। আমি জানি না এই যে সেন্সেক্স বলে যে বস্তুটা আছে তার মানে কি, কটা কোম্পানির জন্য এই সেন্সেক্স নামটা ব্যবহৃত হয়, এসব ডিটেল মুখ্যমন্ত্রী জানেন কি জানেন না আমি বলতে পারবো না। না জানলেও তাকে দোষ দেওয়ার কিছু নেই। আমি কিছুক্ষণ এই বাজেট বক্তৃতা শুনেছি, তারপরে আলোচনা শুনেছি, এবং যে কোনো বাজেটের মতো এই বাজেট নিয়েও দেখলাম পণ্ডিতরা
ক্লিয়ারলি দ্বিধাবিভক্ত। একদল মনে করছে এই বাজেটটা হচ্ছে হাইপ আর হোপের মাঝখানে আটকে যাওয়া একটা বস্তু। আবার অনেকে বলছেন যে এই যে আন্তর্জাতিক পরিস্থিতি, এত টার্বুলেন্স, মোস্টলি বিকজ অফ ডোনাল্ড ট্রাম্প, সেখানে ভারতের মতো একটা দেশ খুব রেসপন্সিবল আচরণ করে এই বাজেটটা পেশ করেছে। এখন এগুলো আর্থিক কচকচানিতে আমি যাচ্ছি না। আজকে বাজেটের সঙ্গে আরও একটা জিনিস পেশ হয়েছে, যেটা আমাদের রাজ্যের পক্ষে আমার মনে হয়েছে অনেক বেশি রেলিভেন্ট, এবং সেখানে কিন্তু লাখ ভেলকি লাখের গল্প আছে। সেটা হলো, আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন লোকসভায় ষোড়শ ফিনান্স কমিশনের রিপোর্ট পেশ করেছেন, এবং যখন ফিনান্স কমিশনের রিপোর্ট লোকসভায় পেশ হয়, তার আগে ফিনান্স কমিশনের চেয়ারম্যান রাষ্ট্রপতির কাছে পাঠান, রাষ্ট্রপতি অনুমোদন দিলে তারপর ক্যাবিনেটে আসে, তারপর সেটা পার্লামেন্টে যখন আসে তখন সেটা বিকামস অফিসিয়াল। এবং এটাই হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের পক্ষে আজকের সবচেয়ে বড় খবর। বাজেটে কোন করিডর হলো বা না হলো, বা রেল করিডর কবে হবে না হবে, এগুলো নিয়ে কোনো মানেই হয় না, কেননা এগুলো সবই হচ্ছে প্রস্তাব। আদৌ রূপায়িত হবে কি না কেউ তা জানে না। অতএব বাজেটের কোনো প্রস্তাবকে বেদবাক্য হিসেবে গ্রহণ করা কিঞ্চিত প্রবলেম্যাটিক। আমি সেই সবের মধ্যে যাচ্ছি না। আমি ফাইন্যান্স কমিশনের রিপোর্টটা প্রথমেই বলে নিই একটা ক্যাভিয়েট, যে আমি কিন্তু অর্থনীতিবিদ নই, কিন্তু যেহেতু দীর্ঘদিন ধরে আমরা তো সাংবাদিকতা করি, আমরা হচ্ছি জ্যাক অফ অল ট্রেডস, মাস্টার অফ নান। ফলে এই কাঠঠোকরা পাখির মতো ঠুকরে 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 সব ব্যাপারেই আমাদের কিঞ্চিত আয়ত্ত করতে হয়। সেইভাবেই এই ফিনান্স কমিশন, যেটা 5 বছরে একবার হয় এবং যার সঙ্গে যে কোনো রাজ্যের অর্থনীতির একটা অঙ্গাঙ্গী সম্পর্ক আছে, সুতরাং আমার মনে হলো যে দেখি তো এই ফাইন্যান্স কমিশনে পশ্চিমবঙ্গের কপালে কি জুটেছে। যেটা দেখলাম সেটা রীতিমতো হৃদয় বিদারক। এই ফিনান্স কমিশনের ভিতরে রিপোর্টে কি বলা আছে, মুখ্যমন্ত্রী সেটা জানেন কি না, জানলেও তিনি কিভাবে ব্যাপারটাকে প্রতিক্রিয়া জানাবেন, এগুলো আমি বলতে পারছি না। কেননা দিজ আর ম্যাটার্স অফ ফাইন প্রিন্ট। আমি তার মধ্যে না গিয়ে বরং কেন আমার একটু হৃদকম্প হলো সেটাই বরঞ্চ আপনাদের কাছে আমি যেটুকু বুঝেছি সেইভাবে আপনাদের কাছে রাখতে চাই। দেখুন, এইবারের ফিনান্স কমিশন, 16th ফাইন্যান্স কমিশন, এই যে একটা হরাইজন্টাল ফর্মুলা ব্যবহার করেছে, যে কোন কোন ক্রাইটেরিয়ার বেসিসে ডেভলিউশন অফ ট্যাক্স, যেটা সেন্টার জিএসটি মারফত এবং আরও অন্য কিছু ইনকাম ট্যাক্স ইত্যাদি মারফত নিয়ে যায়, এক্সাইজ নয়, সেই টাকার বাঁটোয়ারা রাজ্য কত পার্সেন্ট পাবে? 41% পাবে। অর্থাৎ সেখানে কোনো বড় রকম হেরফের হয়নি। এখন যে 6টা ক্রাইটেরিয়াকে নির্ভর করে ফাইন্যান্স কমিশনের অ্যাওয়ার্ড ঘোষিত হয়েছে, সেগুলো প্রথম হচ্ছে জনসংখ্যা। এক্ষেত্রে 2011 সেন্সাসকেই ইয়ারস্টিক হিসেবে মানা হয়েছে। ডেমোগ্রাফিক পারফরমেন্স, তাকে দেওয়া হয়েছে 10%। পপুলেশনকে দেওয়া হয়েছে 17.5%। এরিয়া, মানে কত বড় একটা রাজ্য, সেই এরিয়াটার ওয়েটেজ হচ্ছে 10%। সেই রাজ্যে কতখানি অরণ্য আছে বা ফরেস্ট কভার আছে, তাতে দেওয়া হয়েছে 10%। তারপরে হচ্ছে পার ক্যাপিটা জিএসডিপি ডিস্টেন্স, অর্থাৎ গরিবের সঙ্গে বড়লোকের আয়ের তফাৎ কতখানি, তাকে দেওয়া হয়েছে 42.5%। এটাই পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে দিয়েছে কোনোভাবে। আর কন্ট্রিবিউশন টু জিডিপি, ভারতবর্ষের জিডিপিতে কন্ট্রিবিউশনের নিরিখে সেই ইয়ার্ডস্টিককে দেওয়া হয়েছে 10%। এটা কিন্তু একটা নতুন ক্রাইটেরিয়া এবং খুব এক্সপ্লিসিট ক্রাইটেরিয়া। এখন পশ্চিমবঙ্গের সমস্যা হলো, পশ্চিমবঙ্গ কাগজে কলমে ভারতবর্ষের একেবারে
হতদরিদ্র রাজ্যগুলোর মধ্যে একটা বলে পরিগণিত হয় না। ফলে এই যে 42.5% ওয়েটেজ পার ক্যাপিটা জিএসডিপি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিহার কিংবা ইউপি কিংবা এমপি তাদের মতো কোনো একটা উৎসাহব্যঞ্জক ইন্ডিকেটর হিসেবে কাজই করে না। আর জিডিপির বেঙ্গলস কন্ট্রিবিউশন টু দ্য ন্যাশনাল জিডিপি, সেখানে যেহেতু এবারের নতুন ক্রাইটেরিয়া এবং 10% পার্সেন্টাইল রাখা হয়েছে এর জন্যে, সেটা কাদের ফেভার করছে? লার্জ হাই আউটপুট ইকোনমিজ। ও পশ্চিমবঙ্গের নাম এই তালিকায় তো কোনো দিন আসতেই পারে না। এবং কমিশন এক্সপ্লিসিটলি বলে দিয়েছে যে তারা এই ক্রাইটেরিয়াটাকে ইনক্লুড করছে ইন রেকগনিশন অফ ইন্ডিয়াস গ্রোথ অ্যাম্বিশন, অর্থাৎ ভারতবর্ষের যে উচ্চাশা, যদিও পার ক্যাপিটা ইনকামের গপ্পটাকে চেপে গিয়ে ভারত নাকি 4th লার্জেস্ট ইকোনমি হয়ে গেছে, অচিরে 3rd হয়ে যাবে, এগুলো সাইজ। কিন্তু টু হোয়াট এক্সটেন্ট দ্যাট হ্যাজ পার্কুলেটেড টু পুয়ারেস্ট অফ দ্য পুয়ার, সেই প্রশ্নে ভারতবর্ষের রেকর্ড এখনও ডিসমাল, তার মধ্যে যাচ্ছে না। ফরেস্ট হচ্ছে 10% আর এরিয়া হচ্ছে 10%। কেননা এই দুটো খাতেও পশ্চিমবঙ্গের তেমন কিছু সুবিধা হচ্ছে না, কেননা পশ্চিমবঙ্গ লার্জ ফরেস্টেড স্টেটের মধ্যে পড়ে না। আর পপুলেশন ওয়েটেজ হেল্পস, কিন্তু নট এনাফ টু অফসেট দ্য অ্যাবাভ। তার মানে কি, নেটে কি দাঁড়ায়? পশ্চিমবঙ্গ একটা মিডল ব্যান্ডে দাঁড়িয়ে আছে, যার লার্জ পপুলেশন আছে, মডারেট পার ক্যাপিটা ইনকাম আছে, মডারেট জিডিপি কন্ট্রিবিউশন আছে। তার ফলে যেটা হয়েছে যে পশ্চিমবঙ্গের শেয়ার এই মধ্যবর্তী রেখায় দাঁড়িয়ে থাকার ফলে কম্প্রেসড হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এখন তার চেয়েও যেটা পশ্চিমবঙ্গের খুব পক্ষে সত্যিই ক্ষতিকর হতে পারে, সেটা হলো এই কম্পেনসেশন গ্রান্ট, যেটা এতদিন পর্যন্ত ছিল, অর্থাৎ এই কোনো কিছু হলো ক্ষতিপূরণ এইসবের গ্রান্ট, এটা একেবারে বন্ধ হয়ে গেছে। রেভিনিউ ঘাটতি অর্থাৎ রাজস্ব ঘাটতি মেটানোর জন্য এবার থেকে আর কোনো রকম অনুদান কেন্দ্র কোনো রাজ্যকে দেবে না। এবং এই যে সেক্টর স্পেসিফিক বা স্টেট স্পেসিফিক গ্রান্ট যেগুলো ছিল, সেগুলোকেও তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এখন ফিনান্স কমিশনের যে কোর সাজেশন, অর্থাৎ 41% অফ ট্যাক্স টু বি ডিভলভড, এটা মেনে নিয়েছে আমাদের কেন্দ্রীয় সরকার, কিন্তু এর বাইরে কোনটা মেনেছে কোনটা মানেনি সেটা আমার ধারণা আগামী কয়েকদিনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে। এখন মুশকিল হচ্ছে যে এই হরাইজন্টাল ডেভলিউশনে যদি কোনো রাজ্য ক্ষতিগ্রস্ত হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি স্টেট স্পেসিফিক এবং সেক্টর স্পেসিফিক গ্রান্টস। 16th ফিনান্স কমিশন যেটাকে কার্যত এলিমিনেট করে দিয়েছে। সুতরাং সো দ্য লস ইন শেয়ার ইজ লেস লাইকলি টু বি অফসেট থ্রু এফসি ডিজাইন টপ আপ গ্রান্টস। ডিজাস্টার গ্রান্ট যেমন ছিল তেমনিই আছে। লোকাল বডি গ্রান্টের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের অনেক সমস্যা আছে। এখানে ডিউলি কনস্টিটিউটেড লোকাল বডিজই নেই, অনলাইন পাবলিকেশন অফ অ্যাকাউন্টস, অডিটস, এইসবের ধার পশ্চিমবঙ্গের পুরসভাগুলো ধারে বলে আমি কখনো শুনিনি। স্টেট ফাইন্যান্স কমিশন নিয়ম করে যথাসময়ে গঠন করতে হবে এবং অ্যাকশন টেকেন রিপোর্টস পেশ করতে হবে, এই শর্তটাও পশ্চিমবঙ্গ সেভাবে মানে না। ফলে বটম লাইনটা কি দাঁড়াচ্ছে? বটম লাইন যেটা দাঁড়াচ্ছে সেটা খুবই চিন্তার। সেটা হলো যে ট্যাক্স ডেভলিউশনের যে শেয়ার, সেটা 15 ফিনান্স কমিশনের ক্ষেত্রে ছিল 7.215%। 7.215% এসে নেমেছে। এটা
15th ফিনান্স কমিশনে ছিল 7.519%। দ্বিতীয় দুঃসংবাদ, স্টেট স্পেসিফিক রেভিনিউ ডেফিসিট বাবদ কোনো টাকা আর কেন্দ্র থেকে আসবে না। ডিজাস্টার ফান্ডিংয়ে ডিফাইন্ড অ্যালোকেশন, SDRF এর জন্য 5,494 কোটি টাকা আর SDMF এর জন্য 1,831 কোটি টাকা। এখন লোকাল বডির যে গ্রান্ট, তাতে যে কন্ডিশনালিটিগুলো রয়ে গেছে, তাতে পশ্চিমবঙ্গের লাভবান হবে এটা মনে করার কোনো কারণ নেই। তার মানে হচ্ছে যে পশ্চিমবঙ্গকে যদি আগামী দিনে আদৌ রেকর্ডিংয়ে থাকতে হয়, তাহলে এমন কিছু ক্ষেত্রে সংস্কার করতে হবে যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভবই নয়। অর্থাৎ ফ্রিবি ইকোনমি থেকে সরে আসতে হবে, ট্যাক্সেশন, মিউনিসিপ্যাল ট্যাক্স ইত্যাদি বসাতে হবে, রেভিনিউ বাড়াতে হবে। এখন এই যে ব্যাপারটা, তাতে যারা এগিয়ে আছে তারা 1 নম্বর গেইনার হচ্ছে উত্তরপ্রদেশ, তারপরে বিহার, তারপরে মধ্যপ্রদেশ, টায়ার 2 হচ্ছে ওড়িশা। এখন আমি দেখছিলাম যে আমাদের আজকে হাল কি হয়েছে, যে প্রতিবেশী ওড়িশার কাছে, যেটা আমাদের চাইতে অনেক ছোট স্টেট, এবং যেখানে পরিযায়ী শ্রমিকরা মার খাচ্ছে বলে আমরা প্রায় রোজই চিল্লামিল্লি করছি, তারা কীরকম নিঃশব্দে আমাদের চেয়ে এগিয়ে গেল। কেন বলছি? হরাইজন্টাল ডেভলিউশন ওড়িশার ক্ষেত্রে হচ্ছে স্টেবল, কোনো ডাউনওয়ার্ড কার্ভ নেই, যেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আছে। এখন এই যে শেয়ার মুভমেন্ট, অর্থাৎ ডেভলিউশনের শেয়ার কত যাবে, সেখানে ওড়িশারও লস আছে, কিন্তু সেটা 0.30%। সুতরাং এটাকে মার্জিনাল প্রোটেকশন বলেই মানা ভালো। গ্র্যান্ড অবজর্পশন ওড়িশার রেকর্ড হচ্ছে খুব হাই, আর বাংলার হচ্ছে আনইভেন, রিস্কি। ফিসকাল ক্রেডিবিলিটি, এটাই হচ্ছে বোধহয় বটম লাইন। ওড়িশার ক্রমশ শক্তিশালী হচ্ছে, আর আমাদেরটা ক্রমশ ইরোড করতে করতে এখন প্রায় তলানিতে এসে ঠেকেছে। আর এরপরে যে ফাইন্যান্স কমিশনের ট্র্যাজেক্টরি হবে, তাতে ওড়িশার পজিটিভ কম্পাউন্ডিং ক্যান বি ফোরটোল্ড, আর বাংলার ক্ষেত্রে সেটা নেগেটিভ কম্পাউন্ডিং হওয়ার সম্ভাবনা বেশি। তার মানে আমি যতটুকু গোদাবুদ্ধিত বুঝলাম, সেটা হচ্ছে ওড়িশা হয়তো পশ্চিমবঙ্গের চাইতে দরিদ্র রাজ্য, কিন্তু তাদের আচরণটা হচ্ছে একটা সংস্কারমুখী রাজ্যের। আর বাংলা কাগজে কলমে ওড়িশার চাইতে ধনী, কিন্তু তার আচরণ হচ্ছে একটা ফিসক্যালি রিজিড স্টেটের মতো। বস্তুত 1980-র দশকে পশ্চিমবঙ্গের অর্থনীতির চেহারাটা যেরকম ছিল, আজকে ওড়িশার অর্থনীতিকে দেখলে সেই সব দিনের কথা মনে পড়ে যায়। কিন্তু কাকস্য পরিবেদনা। এখন আপনাদের আমি বারবার বলেছি, এবং আজকে আরেকবার বলি, যে দেখুন, পশ্চিমবঙ্গে 2026-এ কে ভোটে আসবে, মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য, না এবার তার জয়রথ স্তব্ধ হয়ে যাবে, আমি বলতে পারছি না। কিন্তু যেই আসুক, তাকে এই ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভের মধ্যে থেকেই কাজ করতে হবে, এবং উত্তরাধিকার হিসেবে এমন একটা ভঙ্গুর, বিশ্বাসযোগ্যতাহীন, ক্রমশ কমে যাওয়া অর্থনীতির বোঝা তাকে বহন করতে হবে, যা খুব সাহসী অর্থনৈতিক পদক্ষেপ না নিলে অচিরে কেন অদূর ভবিষ্যতে শুধরানোর কোনো সম্ভাবনাই নেই।
সুতরাং ভেলকি এখানেও লেগে গেছে। এবং মুখ্যমন্ত্রী যতই আমরা ফার্স্ট, আমরা সেকেন্ড, আমরা অমুক, আমরা তমুক হম্বিতম্বি করুন না কেন, ফাইন্যান্স কমিশনের রিপোর্ট কিন্তু পশ্চিমবঙ্গকে একটা রিস্কি স্টেট হিসেবেই প্রতিপন্ন করলো। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি।